ওরে বাবা, লোকে ডাক্তার ডাকে রুগীর খারাপ করার জন্য? মানে তোর কি মনে হচ্ছে যে ডক্টর মিত্র বাবার চিকিৎসাটা ঠিক মতন করতে পারছেন না? না তা কেন, তবে এই ইনজেকশন দেওয়ার পরেই তো বাবার শরীরটা খারাপ লাগে, বাবা তো তাই বলেন। হ্যাঁ বড় খোকা, বাবু যা বলছেন তাই করো না। এই ছুঁচ টুচ না ফুটিয়ে এই টনিক টনিক দিলেই তো পারো। আমাদের কিচ্ছু করার নেই বিদু দাদা, আমাদের কিচ্ছু করার নেই। ওই ডক্টর মিত্র যেটা বলবেন সেটাই ফাইনাল। হ্যাঁ, আপনি ইনজেকশনটা দিন। অরিন্দ, অরিন্দ তুই বারণ কর অরিন্দ, আমি এটা একেবারে সহ্য করতে পারি না, বিশ্বাস কর অরিন্দ। অরিন্দ, অরিন্দ, আরে দাদু চিৎকার করলেন বলে মনে হলো। ঠিক বলেছো মা, ডাক্তারবাবু এলে দাদু ওরকম চিৎকার করে। ডাক্তারবাবু এলে দাদু ওরকম চিৎকার করে? তুই কি করে জানিস? দাদাই তো বলেছে। মেয়ে কি করে জানলো? ও তো দাদুর ঘরে প্রায় যায়। ছেলেটার কোনো লজ্জা শরম বলে কিছু নেই। জ্যাঠা এত বকাবকি করে তবু ওখানে গিয়ে ঘুরঘুর করে। এই দেখ তো দাদা কোথায়, যা দেখে নে। ডক্টর মিত্র, আপনি যদি মনে করেন যে সেকেন্ড কোনো ওপিনিয়ন নেওয়ার দরকার আছে। ছি 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 ছি, এটা তুই কি বললি অনেক? হ্যাঁ, আরে অন্য কোনো ডাক্তারকে ডাকা মানে ডক্টর মিত্রকে অপমান করা। আর এই চৌধুরী বাড়িতে ডক্টর মিত্রের মতন একজন রেপিউটেড ডক্টর যদি অপমানিত হন তাহলে আমি বাইরে মুখ দেখাতে পারবো? তোমার মুখ কেউ দেখতে চায় কিনা আমি জানি না, তবে ভুল চিকিৎসায় বাবা যদি মারা যান তাহলে আমাদের বাড়িতে লুকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তার মানে? ছোট খোকা তো ঠিকই বলেছে বড় খোকা, বাবুর চিকিৎসা আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না। আমি চললাম, আপনারা অল্টারনেটিভ করে অ্যারেঞ্জমেন্ট করতে পারলে আমাকে জানাবেন। ডক্টর মিত্র শুনুন, শুনুন ডক্টর মিত্র, তুমি কবে ভালো হবে? তোমার জন্য আমার কান্না পায় দাদু, আমার কষ্ট। দাদু একবার তাকিয়ে দেখো, আমি ক্যাপ্টেন। একবার আমার সঙ্গে কথা বলো দাদু। দাদা, দাদা তুই অন্ধকারে বসে কি করছিস? মা কোথায় রে? মা বাবা মাসির বাড়ি গেছে। তো তুই অন্ধকারে বসে কেন? ভাবছিলাম। কি বোকা বোকা কথা বলিস না, তার কোনো মানেই হয় না। ভাবার জন্য কেউ অন্ধকার ঘরে বসে থাকে? থাকে, কারণ অন্ধকারে মনটা শান্ত হয়। মন তার সমস্ত বিরক্তি সরিয়ে একটা জায়গায় জড়ো হয়, আর তখন বোঝা যায় কে কিরকম। তোরা তো ভারী ভারী কথা বুঝি না বাবু। অন্ধকারে বসে বসে তুই এতক্ষণ কি বুঝলি সেটা আমাকে বলতে পারিস? জ্যাঠার কথা ভাবছিলাম, মানুষ কত স্বার্থপর হয়। ছোট ছোট প্রাণীর মধ্যে এখন অনুভূতি শক্তি বেঁচে আছে, কিন্তু মানুষের তাও নেই। মানুষ একবার জানোয়ারের থেকে নিচে নেমে গেছে। জ্যাঠার সম্বন্ধে তোর এরকম ধারণা, যদি জ্যাঠা একবার জানতে পারতেন তাহলে কি করতো? কিচ্ছু করতে পারতাম না। আমায় কিছু বলতে আমি হাত চালিয়ে দিতাম। কি বলছিস কি দাদা পাগলের মতো? দেখা তুই হাত তুলতিস। আমার জায়গায় অন্য কেউ হলে জ্যাঠাকে অনেক আগে মেরে উপরে পাঠিয়ে দিত। দাদু মারা গেছে, ওই আমার মাকে। থাক, তোকে এসব কথা শুনতে হবে না। দেখেছো দেখেছো, কি অপূর্ব কথা বলেছেন ঠাকুর। ঠাকুর বলতে কাকে বলছি সেটা বুঝতে পারলে? হ্যাঁ, আমাদের গণেশ ঠাকুর তো। এর চেয়ে বেশি তুমি আর কি বুঝবে? শুধু শুধু তোমার বয়সটা বেড়েছে। অবশ্য তোমাকে দোষ দিয়ে বা লাভ কি? পড়াশুনো না শিখলে এর চেয়ে বেশি আর কি হবে? ওরে বাবা, ঠাকুর বলতে রামকৃষ্ণ দেবের কথা বলছি। হ্যাঁ, এই দেখো রামকৃষ্ণ দেব কি বলেছেন। এইবার বুঝেছি। ঠাকুর বলেছেন যে সব জিনিসকে আমার আমার বলে আঁকড়ে থাকার নামই হচ্ছে মায়া। হ্যাঁ, আর সবাইকে ভালোবাসার নাম হচ্ছে দয়া।
দয়া ভালো, মায়া নয়। আহা, কি অপূর্ব কথা বলেছেন। দোষ সালা, এই সকলের জন্য দয়া মায়া বয়ে বয়ে বেরিয়ে আমার আর নিজের জন্য কিচ্ছু করা হলো না। অথচ শরীর থেকে ওগুলোকে তো বিসর্জন দিতে পারি না। তো ওগুলোকে এবার মুক্তি দাও না। কি করে দেব? কি করে মুক্তিটা দেব শুনি? ওরে বাবা, শিশিরের কথা নয় ছেড়েই দিলাম। মিহিরের মা, বৌমা, ওদের জন্যই তো শরীরে দয়া মায়া বড়ে বেড়াচ্ছি। কত করে বললাম, বৌমা আমার বয়স হয়েছে, একা থাকি, তোমরা এবার এখানে এসে থাকো, তুমি আমার এই শরীরটা আর একটু সেবা যত্ন করবে, আমি তোমাদের যত্ন করব। তা তোমার সেবা যত্ন তো আমি করছি বাবু। আমি করছি বাবু? গবেট কোথাকার! ওরে বাবা, বৌমা এসে আমার এই শরীরের যত্নার্থী করলে আমার ওই ইয়েটা তো একটু কমে। দয়া মায়ের সঙ্গে শরীরে তো ওই ইয়েটাও আছে নাকি? যাকে শোনো, ওই হাতিবাগানের বাড়ির 2 মাসের ভাড়া প্রায় বাকি পড়লো, বুঝলে? কাল সকালে পেয়াদা নিয়ে গিয়ে ওই টাকাটা আদায় করে নিয়ে আসবে। না 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 না, এই কামিনী কাঞ্চন আমাকে আর ত্যাগ করবে না। হে রামকৃষ্ণ। বাবা, এত কথা তো আমি ভাবতেও পারি না। তোমার জ্যাঠাকে দেখলে বোঝাই যায় না। তমালি, পৃথিবীর শ্রেষ্ঠ শয়তানদের উপর থেকে দেখে বোঝা যায় না। গত সপ্তাহে রাস্কেলটা বাড়িতে কীর্তনে আসর বসিয়েছিল, আমাদের পথে বসিয়ে এখন ঠাকুরকে ডাকছে। আমার তো মনে হয় তোমার দাদুই এসবের জন্য দায়ী। কি বললে? না মানে বলছিলাম কি, তোমার দাদুই তো জেঠুকে সব সম্পত্তি দিয়ে ভুল করেছেন। দাদু দেয়নি, দাদুকে দিয়ে জোর করে সব সম্পত্তি লিখে নিয়েছিল ওই অনিন্দ্য চৌধুরী। আমি নিজের চোখে দেখেছি। তাহলে তো তোমার উচিত ছিল তোমার বাবাকে সব কথা খুলে বলা। মা ডাইরেক্ট না বললেও বহুবার বলার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। আর বাবা, ওই শুধু একবারই দাদার সাথে ঝগড়া করতে দেখেছিলাম। আশ্চর্য, বাবার শরীরটা দিন দিন দেখতে পাচ্ছি পরিষ্কার খারাপ হয়ে যাচ্ছে, অথচ সেটাও কিছু বলতে পারবো না। পারবে না, সেটা বলার অধিকার তোমার নেই। প্রথম থেকে বাবার দায়িত্ব যদি তুমি নিতে, তাহলে সে অধিকার তোমার থাকতো। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছু আমাকে করতে হবে মুনি। এর সঙ্গে ডাক্তার চেঞ্জ করা বা না করার কি সম্পর্ক? সম্পর্ক আছে, আছে সম্পর্ক। ডাক্তার চেঞ্জ করে কোনো লাভ নেই। বাবার কোনোদিন ভালো হবে না। হ্যাঁ, তুমি জানো না তমালি, প্রত্যেকটা ঝড় বৃষ্টির রাতে আমি আমার অতীতকে দেখতে পাই। একটার পর একটা ঘটনা আমার চোখের সামনে ভেসে ওঠে। আসলে তুমি সবসময় পুরনো কথা নিয়ে নাড়াচাড়া করো তো, তাই জন্য ওইসব দেখো। আমি যে চেষ্টা করেও ভুলতে পারি না যে আমার দাদুকে মেরে ফেলা হয়েছে। আমার দাদুকে আমার জ্যাঠা মিস্টার অনিন্দ্য চৌধুরী মেরেছে। মরে যাওয়ার আগে দাদুর মুখে শেষবারের মতো ক্যাপ্টেন ডাক্তার শুনতে পাইনি। দাদুর ডেড বডি যখন শ্মশানে চলছে, সবার সাথে আমিও চলেছি। সেই প্রথম বলো হরি হরি বল ডাক্তার শুনলাম। সেই প্রথম খই আর পয়সা ছড়ানো দেখলাম। এসবকে আমি ভুলতে পারি না, আমার ভোলা উচিত। কিন্তু মিহির, তোমায় যে এসব কথা বলতে হবে, তুমি এসব কথা ভাবলে তুমি একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে। আর মানুষের তো উচিত সময়ের সাথে তাল মিলিয়ে চলা। ভুলতে পারি না। মাও তো আমাকে বলে ভুলে যেতে, কিন্তু আমি তো ভুলতে পারি না। যখন চোখ বন্ধ করি, একটার পর একটা ঘটনা আমার চোখের সামনে এসে দাঁড়ায়। আমার কষ্ট হয়, ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমি যে প্রতিশোধের আগুনে জ্বলছি। আমি কি করি বলো তো? আমার কি করা উচিত? মিহির, মিহির, বিধুদা, ও বিধুদা, এই মিহিরকে দেখেছো গো? না তো, তবে মনে হয় জয়দেবের চায়ের দোকানে আছে। দেখো দেখি, কি ছেলে,
কাল রাতে আমি অত করে বললাম যে সকালবেলা একবার কলেজ স্ট্রিট যাস, ওই সেন পাবলিশারের কাছে অনেকগুলো টাকা পাওয়া যাবে। আমার হাতও খালি। বৌমা, একটা কথা বলবো, কিছু মনে করো না। তোমার কথায় আমি কোনোদিনও কিছু মনে করেছি বিধুদা? তা নয়, আগেকার দিন তো আর এখন আর নেই। তখন একটাই সংসার ছিল, ভরসা করে সকলের সঙ্গে সকলে কথা বলতো। তুমি আমার উপর ভরসা করতে পারো বিধুদা? তাহলে বলেই ফেলি, বলছি ছোট খোকার লেখা বই যে কোম্পানি ছেপেছে তারা কবে টাকা দেবে না দেবে সেই আশায় তোমাকে বসে থাকতে হয়, অথচ এছাড়া আর উপায় কি বলো? মিহিরের বাবাকে তো তার দাদা এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আর শ্বশুর মশাইও সমস্ত সম্পত্তি বড় ছেলেকে লিখে দিয়ে গেছে। এখন মেয়েটা যদি একটা কিছু চাকরি বাকরি হতো। হবে বৌমা, সব হবে। তার আগে তোমাকে একটা কথা বলি, আজকাল এই বড় খোকা বোধহয় তোমার অবস্থাটা বুঝতে পারে। কয়েকদিন আগে বলছিল তুমি তোমার শ্বশুরকে ভুল বুঝেছো। ভুল ঠিক পরে হবে বিধুদা, তুমি এখন যাও, দাদা উপর থেকে আমাদের দেখছে। সর্বনাশ, এবার একটা লঙ্কা কাণ্ড করবে। আচ্ছা আমি চলি। বিধুদা, ওই চায়ের দোকানে মিহিরকে দেখলে একটু পাঠিয়ে দিও। আচ্ছা মানিক, এটা কি হয়েছে? এটা কি চা হয়েছে নাকি? এর থেকে তেজপাতা সেদ্ধ কইরা খাওয়ার তো অনেক ভালো আসছিল। হ্যাঁ, বাড়িতে চায়ের বাগান করুন, চা পাতা হলে আমাকে দিয়ে দেবেন, গরম দুধে ফুটিয়ে বাড়িতে দিয়ে আসবো, ভালো করে আরাম করে খাবেন। 1 টাকা চারানা, এর থেকে ভালো চা হয় না দাদা। শুনলা বাড়ুজ্জে, শুনলা মানিকের কথাটা শুনলা? হ্যাঁ শুনেছি চাটুজ্জে, শুনেছি। তোমারও দোষ আছে। আমার দোষ? আমার দোষটা তুমি কি রাখলা? হ্যাঁ, আচ্ছা পয়সা দিয়ে চা খামু, ভালো মন্দ এটা কইতে পারব না, এটা কি? হ্যাঁ নিশ্চয়ই বলবে চাটুজ্জে, নিশ্চয়ই বলবে। চায়ের ভেতরে তেজপাতা ঢোকাতে তোমাকে কে বলেছিল? হয়তো আমি ঢোকামুই। বুঝছি, তুমি তো হেলদিকা কথা কই যাই। তুমি দয়া করে চুপ করবে, কাগজটা পড়তে দেবে। এই মানিকদার, আমার কত হলো গো? আজকের চাটা কার নামে হবে? হ্যাঁ, আজকের চাটা সুকান্ত নামে লিখবে না, ওটা আমার নামে লিখে দিও। তাহলে তো প্রায় 6 টাকা চারানা হয়ে গেল। বাবা রঞ্জন, হ্যাঁ তোমার তো অনেক পয়সা হলো, যদি দিয়ে দিতে। কি হয়েছে? নিজের কাজ করো না, যাও না। না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রে মিহির, তুই বোধহয় এবার আর পরীক্ষা দিবি না, তাই তো? দিতেও পারি, নাও দিতে পারি। এই তোর কি হয়েছে বলতো? আজকাল ঠিক মতো ক্লাস করিস না, কারোর সঙ্গে ঠিকভাবে কথা বলিস না। শোন, তমালির সঙ্গে কোনো প্রবলেম হয়েছে? না তো, হঠাৎ তমালির কথা বললি কেন? আরে ভাই, ছেলেরা এমনি ঠিকই থাকে, জীবনে একটা মেয়ে এলে প্রবলেম স্টার্ট। তমালির কেসটা আলাদা, ও নিজেই এত প্রবলেমে আছে, অন্য কাউকে প্রবলেমে ফেলার চান্সই পায় না। কেন? ওর আবার প্রবলেম কিসের? হয় বাবা নয় মা, দুজনের কাছে গিয়েই থাকছে, দুজনেই ডিমান্ড মেটাচ্ছে, ও তো বেশ মজাই আছে। একটা বয়সের পর ছেলে মেয়ের আর কোনো ডিমান্ডই থাকে না, তখন তারা মা বাবার সাথে থাকতে চায়। আর মা বাবা বিচ্ছিন্নতায় ভুগলে সন্তানেরা কষ্ট পায়। এই যেমন আমি। কি ফালতু কথা বলছিস? তোর ব্যাপার আর তমালির ব্যাপার এক হলো? তোর বাবা আর মা তো একই সঙ্গে থাকতেন, নেহাত হঠাৎ তোর বাবা মারা গেলেন। আমার বাবা মারা যায়নি, আমার বাবাকে মেরে ফেলা হয়েছে। আমার জ্যাঠা অরিন্দ চৌধুরী আমার বাবাকে মেরেছে। সে কি? কিন্তু কিন্তু তুই তো বলেছিলি যে তোর বাবা হার্ট ফেল করে মারা গেছে। হার্ট কখন ফেল করে জানিস? যখন কোনো কথা বা কোনো ঘটনা হার্ট সহ্য করার ক্ষমতা হারিয়ে যায়। এখন একা, তাই ইচ্ছে করলে অনেক কথা বলি না। বাবা বেঁচে থাকলে আমার কষ্ট শেয়ার করতে পারত। তার মানে তো জ্যাঠাকে যত ভালো মানুষ মনে হোক না কেন, ওটি একটি চাম্পু পিস। 1 নম্বর লোভী শয়তান। ওর জন্য আমার বাবা মারা গেল, অথচ বাবা মারা যাবার পরে নতুন কাপড়ের টুকরা চাবি আমার গলায় ঝুলিয়ে দিল। এই শোন, আমি কিছু ছেলে ফিট করে দিচ্ছি, মালটাকে উড়িয়ে দে। কোনো দরকার নেই, যা করার আমি নিজেই করব। আমাদের ঢুকে সম্পত্তি লোভ করার চেষ্টা বুঝিয়ে দেবো। রাত্রের বেলায় ঘুমের মধ্যে লোকটাকে পুড়িয়ে ছাই করে দেবো। মিহির, তোর বিদু কাকা আসছে। নিশ্চয়ই মা পাঠিয়েছে, আজ একবার কলেজ স্ট্রিটে যাওয়ার দরকার ছিল। এই যে
ছোট দাদা তুমি এখানে? আর এদিকে ছোট মা তোমায় খুঁজে বেড়াচ্ছেন। ঠিক আছে, তুমি যাও, মাকে বলো আমি একটু পরে আসছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি এসো। চাটুজিদার বাণিজ্যদাকে দেখ, এই একটু আগে ঝগড়া করছিল, আর এখন এদেরকে দেখে আমার বাবার কথা মনে পড়ে। তখন সব কথার মানে বুঝতাম না, একটা কথা মনে আছে। বাবা বলতেন, জীবনে মেঘ গেলে সঙ্গে সঙ্গে মেঘ সরিয়ে দিতে হয় আলো আসার জন্য, তখনই জীবনের কাছে মৃত্যু হেরে যাবে। বলো, কেমন আছো? ভালো। না না, ভালো যে তোমরা নেই সেটা আমি খুব ভালো করে বুঝি। আসলে অনেক তো ওই কয়েকটা সাইকোলজির বই নাকি লিখেছিল, অবশ্য শুনেছি ভালোই লিখেছিল, আর কোন পাবলিশার নাকি সেটা ছাপিয়েছে। সেন্ট পাবলিশার্স। হ্যাঁ, সেন্ট পাবলিশার্স। তো ওই পাবলিশার কোম্পানি তোমাদের ঠিক মতন টাকা পয়সা দেয় কিনা তা আমি জানি না, আর দিলেই বা ওই কটা টাকায় আজকালকার দিনে কি হয়? আপনি হঠাৎ আজ এই সমস্ত কথা কেন বলছেন আমি জানি না, তবে আপনি যে ব্যাপারগুলো বোঝেন সেটা বুঝতে পারছি। দেখো সুতপা, লোকে আমার চরিত্র নিয়ে দু চার কথা বলতেও পারে, হয়তো বা বলেও, কিন্তু আমাকে আজ পর্যন্ত কেউ বোকা বলেনি। আপনি কেন এসছেন দাদা? মিহির এসে যদি আপনাকে দেখে? মিহিরের আসার এখন কোনো সম্ভাবনা নেই, ও চায়ের দোকানে আড্ডা মারছে, 1:30-2টোর আগে আসবে না। তবে বলেই ফেলি, দেখো আমি আগেও অনেকবার তোমাকে বলেছি আমার বাড়িতে গিয়ে থাকার কথা, তুমি শোনোনি। ও কথা থাক, আপনি আসলে কেন এসছেন বলুন। আমার আসল কথা নকল কথা সবই ওই ওই একই কথা। দেখে, সামনের সপ্তাহে শিশির আর ওর বউ পিয়ালি এখানে আসছে, সে সময় নিশ্চয়ই তোমার ওখানে গিয়ে থাকার কোনো আপত্তি নেই? কটা দিনের জন্য, মানে ওই কটা দিনের জন্য ওখানে গিয়ে থেকে কি লাভ? তাছাড়া লোকে বলবে যে আমি অভাবে পড়ে ভাসুরের হাতে পায়ে ধরে ও বাড়িতে গিয়ে উঠেছি। আসলে মিহিরের বাবার অধিকারেই তো আমরা ও বাড়িতে গিয়ে থাকতে পারতাম। নিশ্চয়ই, 100 বার। শেষ বয়সে বাবার যে কি ভীমরতি হলো, আমি কত করে বাবাকে বললাম, বাবা এটা আপনি কি করছেন? হ্যাঁ, সমস্ত সম্পত্তি, বসত বাড়ি সব কিছু আমার জন্য রেখে দিচ্ছেন আপনি, কিন্তু অনেকের যে কিছুই রইল না। ও তো আপনার ছেলে, আমার ছোট ভাই, ও কি করবে? ও কোথায় থাকবে, কি খাবে? তা বাবা বললেন, মারা যাবার আগে বাবা তো কথাই বলতে পারতেন না। হ্যাঁ, না না মানে বাবা ইশারায় বলেছিলেন। ও সরি, তোমরা কথা বলছো? ঠিক আছে, আমি পরে আসবো। আরে না 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 না, তুমি পরে আসবে কেন, আমি চলে যাচ্ছি। আসলে ওই ছোট ভাইয়ের পরিবার কিরকম আছে সেটা জানতে এসেছিলাম। তা শুধু ভাই, এই মেয়েটিকে তো চিনতে পারলাম না। ও তমালি রায়, মিহিরের সঙ্গে এক কলেজে পড়ে। ও আচ্ছা, বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ, বাহ, ভারী সুন্দর মেয়ে, বাহ, চমৎকার। তাহলে আজ আসি, কেমন? ও হ্যাঁ, আরেকটা কথা, মিহিরের সঙ্গে দেখা হলে ওকে জিজ্ঞেস করো তো। না মানে আসলে মিহির আজকাল আমার দিকে যেরকম ভাবে তাকায়, মনে হয় ও আমাকে গিলে খেতে চাইছে। তো ওকে জিজ্ঞেস করো, ব্যাপারটা যদি সত্যিই তাই হয় তাহলে তো আমাকেও কিছু একটা ঠিক করতে হবে। হ্যাঁ, আসি। হ্যাঁ হ্যাঁ, কি যেন নাম বললে তুমি? কি মালি সেন? তমালি রায়। রায়, বাহ বাহ, বেশ, বাহ, খুব ভালো, বাহ। কি ব্যাপার জ্যাঠা আজ এ বাড়িতে? আর কি, জীবনে কোনো উদ্দেশ্য ছাড়া তো উনি কোথাও যাননি। এখন নিজের বয়স হয়েছে, ওদিকে বিদুদারও বয়স হয়েছে, দেখাশোনা করার কেউ নেই, তাই তো কয়েকটা কাজের লোক রাখলেই তো পারতো, পয়সার তো কোনো অভাব নেই। তুই যে কি বলিস, হাতের ফাঁক দিয়ে যা জল গলে না সে রাখবে কাজের লোক। ও তাই,
তো বিনা পয়সার কাজের লোক চাইছিলেন উনি, তাই তো? যাক, ওসব কথা ছাড়। এখন বল দেখি, তুই এই সময় কেন কলেজ যাসনি কেন? কাল সারা রাত আমি নার্সিংহোমে ছিলাম। সকালবেলা ঘুম ভাঙতে দেরি হয়েছে, তাই কলেজ যাইনি। নার্সিংহোমে কেন রে? কে আছে কে? মা, বাবার শরীরটাও ভালো নেই। তুই তো দেখি ডাক্তারের মতো কথা বলছিস। হ্যাঁ, মা নার্সিংহোমে বলে বাবার শরীরটাও ভালো নেই। আমি কি তাই বললাম নাকি? বাবার শরীরটা তো এমনিতেই খারাপ হচ্ছিল, আর তার মধ্যে মায়েরই বাড়াবাড়ি। কি হয়েছে কি? ভোরবেলা আমার সাথে কথা বলতে বলতে মা হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তারপর আমি সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করি। বাবা এসে মাকে সোজা নার্সিংহোমে ভর্তি করেন। ডক্টর বলেছেন সব কিছু পরীক্ষা না করে কিছু বলা যাচ্ছে না। জানো, একটা কথা আমি ঠিক বুঝতে পারছি না। কি? একজন বয়স্ক লোক তার স্ত্রীর জন্য কাঁদে কি করে? মা, এ আবার কি কথা? হ্যাঁ, আমি বাবাকে কাঁদতে দেখেছি। জানো, মা বিছানায় অজ্ঞান হয়েছিল। বাবা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কাঁদছিল। একজন পুরুষ মানুষকে কাঁদতে দেখলে কিরকম অবাক লাগে না? পুরুষ হলে কি হবে? আসলে তো মানুষই। তাছাড়া শুনেছি তোর বাবা তোর মাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। দেখ, চোখের সামনে নিজের ভালোবাসা অসুস্থ হলে চোখ তো জল ফেলবেই না।